বাংলার একটা বিজ্ঞাপনের কথা মনে পড়ছে, নকল হইতে সাবধান। বাংলা রাজনীতিতে এই মুহূর্তে নকল এবং আসল নিয়ে একটা চরম দ্বন্দ্ব শুরু হয়েছে। এই নিয়ে আজকে কথা বলবো শতরূপ ঘোষের সঙ্গে। বাম নেতা আমার সঙ্গে রয়েছেন। শতরূপ, বেঙ্গল পলিটিক্সে তোমাকে স্বাগত। একটা জিনিস তুমি আমায় বলো, তৃণমূল কি তাহলে আসল তৃণমূলের দিকে চলে যাচ্ছে? তৃণমূলের কোনো আসল তৃণমূল নকল তৃণমূল হয় না। তৃণমূল একটাই, চোর তৃণমূল। আচ্ছা, কিন্তু ঘটনা হচ্ছে যে এক বন্দ্যোপাধ্যায় গত 15 বছর ধরে বা তারও আগে থেকে বাংলার রাজনীতিতে ভীষণভাবে সমমহিমায় থেকেছেন। এখন আরেক বন্দ্যোপাধ্যায়ের, যে বন্দ্যোপাধ্যায়কে তুমি খুব ভালো করে চেনো একটা সময়, সে বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এখন তুমুল তোলপাড় চলছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। যারা করছে তারা বুঝবে, আমাদের কি আছে? আমাদের কাছে তো ও ক্লোজ চ্যাপ্টার বহু বছর আগে। এখন তৃণমূল বুঝবে, মাথায় তুলেছিল, এখন বুঝবে কি জিনিস। হ্যাঁ, বলা হচ্ছে যে ইতিমধ্যেই নাকি একটি বৈঠক হয়েছে। সে বৈঠকে নাকি 50 জন বিধায়ক তাতে নিজেদের মানে আলোচনাও সেরেছেন। খুব শিগগিরই দ্বিতীয় তৃণমূল হিসেবে এদের নাকি একটা চিঠি জমা পড়ছে, এটা নাকি আগামীকাল পড়বে। করতে পারে। দেখো, আমি একটা কথা বলি, অভিষেক, দেখো, তুমি তো রাজনীতি এতদিন ধরে দেখছো। আমি যতটুকু দেখছি, আমার দেখো, কোনো একটা দল সরকার থেকে চলে গেল বা কারোর একটা হাত থেকে সরকার চলে গেল, এইটা তো হয়। এটা তো ভোট হয় সেই কারণে, কারোর হাতে সরকার আসে, কারোর হাত থেকে সরকার চলে যায়। কিন্তু কারোর হাত থেকে এক মাসের মধ্যে সরকারও চলে গেল, পার্টিও চলে গেল। এইটা কিন্তু ভারতের রাজনীতিতে কোনোদিন হয়েছে বলে আমার জানা নেই। মানে আমাদেরকে নিয়ে বলতো না যে সিপিএম এখন শূন্য থেকে মহাশূন্য যাবে, এবার দেখো কে মহাশূন্য যাচ্ছে। হিসেব করে মানে এমনি সেদিকে কথা বলছিলাম গার্গীদির সঙ্গে। গার্গীদি বলছিলেন যে নয় নয় করে সারা বাংলাতে প্রায় বোধহয় 1 লাখেরও উপর হকার, যাদের যাদের কার্যত কর্মহীন হয়ে পড়ার মুখে আর কি। আমার ধারণা তার বেশি হবে। হ্যাঁ, এবার যদি তাই হয়, মানে রেল হকার 1 লাখ হয়ে থাকতে পারে। হ্যাঁ, এবার যদি তাই কিন্তু হয়, যদি তুমি আরবান মানে স্ট্রিট হকার সব মিলিয়ে ধরো, তার বেশি, অনেক অনেক বেশি। এবার এটা যদি আমরা 4 দিয়ে গুণ করি, তাহলে তো এটা তো বিপুল সংখ্যক মানুষ। দেখো ভাই, এবং খালি এই বিপুল সংখ্যক মানুষ বলতে খালি এই মানুষগুলো নয়। আজকে তুমি যদি 5 টাকা চা খেতে পারো, আজকে এখান থেকে ফেরার পথে খেতে পারছো হকার আছে বলে। হ্যাঁ, একেবারেই তাই। যদি সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছো, কাজ করে সন্ধ্যাবেলা ফিরছো, কি মনে করো একটা মফস্বল শহর থেকে কি গ্রাম থেকে কেউ একটা কলকাতায় কোনো কাজ নিয়ে এসছে, শিয়ালদা স্টেশনে নেবে, হাওড়া স্টেশনে নেবে, কাজ করে সন্ধ্যাবেলা আবার ফিরবেন। দুপুরবেলা যদি 30 টাকা দিয়ে কোথাও সবজি ভাত বা ডিম ভাত খেতে পান পেট ভরে, তা কিন্তু হকার আছে বলেই। হকার না থাকলে কিন্তু 5 টাকার চা জুটবে না, 30 টাকা কিন্তু সবজি ভাত ডিম ভাত জুটবে না। হকার না থাকলে কিন্তু 200 টাকা 250 টাকার জামা জুটবে না, তখন কিন্তু 1000 টাকা 1500 টাকার জামাই পড়তে হবে, মলে যেতে হ্যাঁ, হবে। মলে যেতে হবে। হকার না থাকলে কিন্তু একটা 150 টাকার চটি জুটবে না, তোমার কিন্তু 1500 টাকার কি 700-800 টাকার কি 1000 টাকার জুতোই বাটার দোকান থেকে কিনতে হবে। অতএব প্রশ্নটা কিন্তু এখানে খালি যে সেলার তার প্রশ্ন না, এটা কিন্তু কনজিউমারেরও প্রশ্ন, ক্রেতারও প্রশ্ন। হকার যদি আজকে পশ্চিমবাংলা যদি হকার শূন্য রাজ্য হয়ে যায়, আমি তো ভাবতে আমার ভয় করছে সিনারিওটা কি হবে। যদি হকারের কোনো দোকান না থাকে, যদি সমস্ত এসি বড় দোকান থাকে, তাহলে কেনাকাটা করতে পারবে কটা মানুষ? তো সেইটা তুমি একবার কল্পনা করে দেখো। সবচেয়ে বড় কথা, এই যে 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 সমস্ত সময় ধর পুজো বা পয়লা বৈশাখের সময় যে সেলটা বসে, সব তো ফুটপাতেই বসে। সাংঘাতিক ব্যাপার হবে। এবং আমি বলছি, ওই দোকানগুলো তো দাম বাড়বে, ওই দোকানগুলো তো জিনিসের দাম বাড়বে, কারণ কম্পিটিশন নেই। আজকে মনে করো একটা জামা 500 টাকায় পাওয়া যায় বলে আমি একটা শপিং মল চালাই, আমি তাও জানি যে জামার দামটাকে আমি 1000 1200 1500 রাখছি। কিন্তু যখন 500 টাকার জামাটা আর পাওয়াই যাবে না, তখন তো আমার কোনো অসুবিধা থাকবে না আমার 1500 টাকার জামাটাকে 2000 টাকা করতে। কারণ তখন তো তুমি কিনবে না, তোমাকে তো আসতেই হবে আমার কাছে, তোমার তো আর দ্বিতীয় কোনো যাওয়ার জায়গা নেই। আমি কোনো উত্তর দিচ্ছি না, আমি একটা প্রশ্ন করছি তোমাকে। বলো তো, বাজারে খাসির মাংসের দাম কেন বাড়ছে গত 1 মাসে? এটা মানুষকে বলছে, ভেবে দেখুন তো একবার। খুব তো গরু কুরবানি, শুয়োর কুরবানি, ছাগল কুরবানি, মুরগি কুরবানি হলো। মুসলমান সম্প্রদায়ের মানুষ তো একটা অংশের মানুষ বলে দিলেন যে আমরা ঠিক আছে গরু কুরবানি করবো না, হলো না সেই অর্থে গরু কুরবানি বছর সেই অর্থে। কিন্তু বাজারে খাসির মাংস এখন কত টাকায় পাওয়া যাচ্ছে? আজ থেকে 3 মাস আগে খাসির মাংসের দাম কি ছিল, এখন কত কি ছিল? আমি ওই জন্য বলছি, বেশি চুলকুনি করতে গিয়ে না সামাজিক অর্থনৈতিক জায়গাগুলো ধাক্কা খেয়ে যাচ্ছে। তাতে কিন্তু যে উল্লাস করছে, গরু কুরবানি বন্ধ হয়েছে বলে যার খুব আনন্দ হয়েছে, তাকেও কিন্তু খাসির মাংসটা আবার মুরগির মাংসটা কিন্তু একটু বেশি দামে কিনতে হচ্ছে। কয়েকদিনের মধ্যে দেখুন খাসির মাংসের দাম মুরগির মাংসের দাম কোথায় গিয়ে পৌঁছয়। সেরকম আমি বলছি, এই যে যদি হকার আজকে শেষ হয়ে যায়, তাহলে কিন্তু যে ক্রেতা যে তার এবার কি অবস্থা হয় ভাবলে কিন্তু সত্যি আমি বলছি, আমরা চালাতে পারবো না, কিন্তু ঘর সংসার পরিবার চালাতে পারবো না। আচ্ছা, তোমরা তো এমনি আন্দোলন এই ব্যাপারটা নিয়ে শুরু করেছো, এই হকার উচ্ছেদের বিরুদ্ধে বা তোমার এই পুরো বস্তি উচ্ছেদের বিরুদ্ধে তোমরা লড়াই করছো। তোমরা এটাকে কি আরো সার্বিক আন্দোলন বা আরো বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছ তোমরা? আমরা তো দেখো, আমরা তো চাই সব আন্দোলন সার্বিক হোক, এবং আমরা চাই সমস্ত মানুষ একে অপরের পাশে দাঁড়ান। যে যোগ্য শিক্ষকের চাকরি চলে গেছে তৃণমূলের দুর্নীতির জন্য, তার পাশে হকাররা দাঁড়ান।
যে হকারের দোকানটাকে আজকে ভেঙে দেওয়া হচ্ছে তার পাশে আইটি সেক্টরের একজন যাকে পিঙ্ক স্লিপ ধরিয়ে দেওয়া হয়েছে সেই শ্রমিক দাঁড়ান, আর আইটি সেক্টরের যাকে পিঙ্ক স্লিপ ধরিয়ে দেওয়া হয়েছে তার পাশে যোগ্যতা থাকা সত্ত্বেও তৃণমূলের দুর্নীতির জন্য চাকরি হারানোর একজন শিক্ষক দাঁড়ান। তবেই এই লড়াইটা কিন্তু খেটে খাওয়া মানুষ জিতবে। আমি হকারের উচ্ছেদ দেখে আনন্দ পাবো, আর আমাকে যখন পিঙ্ক স্লিপ ধরিয়ে দেওয়া হবে তখন একটা হকার তাই দেখে আনন্দ পাবে। আবার সরকারি কর্মচারী যখন ডিএ পাবে না তখন আবার একজন মনে করো একজন অটো চালান যিনি তিনি আনন্দ পাবেন, কি রাস্তায় একটা রেস্টুরেন্ট চালান যিনি তিনি আনন্দ পাবেন যে সরকারি কর্মচারী কেন ডিএ পাবে। তারপর আবার তার যখন রান্নার কমার্শিয়াল গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে যাবে তখন আবার একজন স্কুলের চাকরিহারা শিক্ষক আনন্দ পাবে। আমরা যদি প্রত্যেকে এরকমভাবে একে অপরের সঙ্গে ভাগ হয়ে থাকি তাহলে কিন্তু খালি এই ভারতে আদানি আর আম্বানি হাসবে। হ্যাঁ, কিন্তু যদি আমাদেরকে যদি মানে এই সমস্ত মানুষ যদি এই তোমার চাকরি হারানো শিক্ষকের লড়াইয়ের পাশে হকাররা দাঁড়ান, হকারের যন্ত্রণার পাশে আইটি সেক্টরের পিঙ্ক স্লিপ পাওয়া একজন শ্রমিক কর্মচারী দাঁড়ান, আইটি সেক্টরের একজন পিঙ্ক স্লিপ পাওয়া শ্রমিক কর্মচারী চাকরিটার গ্যারান্টি করার জন্য যদি তার পাশে স্কুল শিক্ষক দাঁড়ান, তাহলে এই লড়াই খেটে খাওয়া মানুষ জিতবে। এবং সমাজে কিন্তু প্রত্যেকের দরকার রয়েছে। সমাজে যেরকম একজন সল্টলেক সেক্টর 5-এরও দরকার রয়েছে, সল্টলেক সেক্টর 5 আমি বলছি তোমার যারা দর্শক, যারা অডিয়েন্স, যারা আমাদের আলোচনা শুনছেন, যারা সেক্টর 5-এ চাকরি করেন, বলুন কজন? সেক্টর 5 আমাদের খুব চেনা এলাকা। হ্যাঁ, মানে প্রত্যেকদিন কার্যত সেক্টর 5-এ যেতে হয় বিভিন্ন কারণে, এমন একটা জায়গা। সেক্টর 5-এ দুপুরবেলা তোমার কদিন আগেও কি অফিস ছিল ওখানে সেক্টর 5-এ? তুমি তোমার কথা বলো তো, কদিন তোমার অফিস থেকে বেরিয়ে তুমি পাশে মনে করো এই তোমার মোমো আয়ামে আর এখানে ওখানে খেতে 16 আনা বাঙালিতে খেতে খেয়েছো তো দিনের পর দিন। আজকে সেক্টর 5-এর ফুটপাথগুলো খালি হয়ে গেলে বলুন আজকে আইটি সেক্টরের একজন কর্মচারী কোথায় খাবেন দুপুরবেলা? সেক্টর 5-এর খাবার যদি আজ না থাকে, আর যদি সল্টলেক ওই তোমার করুণাময়ী মোড়ে খাবার না থাকে, আমি বলছি যে দমদম স্টেশনে যখন হওয়ার পরের দিন সকালে রাত্রিবেলা তো হয়েছে, ঘুমিয়ে পড়েছিলাম, তখন আমি জানতে পারিনি এটা। পরে আমি দেখলাম ময়ূক গার্গী ওরা সবাই গেছিল, সোমনাথ দা, আমাদের সোমনাথ ভট্টাচার্য, তরিদ্দা তো রাত্রিবেলা খবর পেয়ে ব্যারাকপুর থেকে ছুটে গেছিলেন। আমি জানতাম না। আমার পরের দিন খুব ভোরবেলা আমার ট্রেন ছিল, আমি মুর্শিদাবাদ যাচ্ছিলাম হাজারদুয়ারি কলকাতা স্টেশন থেকে। হাজারদুয়ারিতে ওঠার পরে আমি দেখছি যখন দৃশ্যটা দমদম দিয়ে, হ্যাঁ আমি বলছি তোমাকে চোখে জল আসছে দেখে। আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে কিছুদিন পড়াশোনা করেছিলাম মাস্টার ডিগ্রি। হ্যাঁ, রবীন্দ্রভারতী থেকে ওই সময় যখন ফিরতাম আমি রবীন্দ্রভারতী থেকে বেরিয়ে আমি ট্রেনে করে ওই তোমার দুটো ইয়ে হতো, যদি আমি, কারণ তার আগে অব্দি আমি আশুতোষ কলেজে পড়তাম, তো আশুতোষ কলেজের এলাকায় আমার পার্টির কাজে আমি যুক্ত ছিলাম। তো আমি হয় রবীন্দ্রভারতী থেকে বেরিয়ে দমদম মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে হাজরায় নামতাম, আর যেদিন বাড়ি ফেরার থাকতো সেদিন আমি রবীন্দ্রভারতী থেকে দমদম স্টেশনে গিয়ে ট্রেন ধরে শিয়ালদা থেকে ট্রেন ধরে বালিগঞ্জ স্টেশনে নামতাম, নেবে বালিগঞ্জ থেকে কসবায় আমার বাড়িতে যেতাম। দিনের পর দিন বলছি আমি অভিষেক, দমদম স্টেশনে ইউনিভার্সিটি থেকে বেরিয়ে দমদম স্টেশনে বিকেলবেলা আমি হয় ডিম টোস্ট খেয়েছি, না চাউমিন খেয়েছি, না পকোড়া খেয়েছি, চা খেয়েছি, দিনের পর দিন। তখন ছাত্র জীবন, ইউনিভার্সিটিতে পড়ি, পকেটে টাকা থাকতো না, 20 টাকা 25 টাকা 30 টাকা হয়তো একদিন থাকতো। হ্যাঁ, সামর্থ্য ছিল না ওখান থেকে বেরিয়ে। আর রবীন্দ্রভারতী কোথায়, সেই তোমার বিটি রোডে, আর আমার বাড়ি কসবায়। সারাদিন ওই সব করার পরে খিদে পেতো, সকালবেলা বাড়ি থেকে খেয়ে যেতাম। সম্ভবত না তখন হকার না থাকলে না খেয়ে থাকতে হতো। দমদমের ওই হকারটা ছিলেন বলে কিছু ঋণ কোনোদিন শোধ করা যায় না, এই ঋণ জীবনে শোধ করতে পারবো না। দমদমের এই হকার, আমার অপরাধ বোধ হচ্ছিল, আমি কিছু করতে পারলাম না। আমি জানতাম না এরকম ঘটনা ঘটবে। মানে অন্ততপক্ষে গিয়ে যেভাবে তরিদ্দা গেলেন, গার্গীদি গেলেন, ময়ূক গেল, আমি যেতে পারলাম না, খবর পেলে যেতাম। তাদের কাছে আমার এই ঋণ রয়েছে। তারা না থাকলে আমার ওই ছাত্র জীবনের ওই একটা সময়, যে কদিন আমি রবীন্দ্রভারতীতে পড়াশোনা করেছি, খুব অল্প দিন, কিন্তু যে কদিন পড়াশোনা করেছি, ওই দিন ওই বিকেলবেলাগুলো না, আমার কৃতজ্ঞতা লেখা আছে ওই মানুষগুলোর কাছে। তারা না, এবং এটা আমি খালি আমার কথা বলছি না, আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে এটা বলছি, কিন্তু এরকম অসংখ্য মানুষ। তুমি তো তোমার তাদের প্রজন্মের রিপ্রেজেন্টেশন, আমার প্রজন্ম, আমার আগের প্রজন্ম, আমার পরের প্রজন্ম, হকার না থাকলে আপনি বলুন, তুমি বলো কজন সাধারণ মানুষ শুধুমাত্র বড় দোকান, বড় রেস্টুরেন্ট, বড় হোটেল, বড় শপিং মলের ভরসায় বাঁচবে? তবে বলো। খুবই খুবই গুরুতর একটা বিষয়। মানে ফলে তোমাদের এই জায়গায় আন্দোলন এখন নতুন দিকে মোড় নেওয়ার, মানে আমি বলতে চাইছি যে কোথাও কি তোমাদের গণ অবস্থান বা এই ধরনের কিছু ভাবনা? সবকিছু করতে হবে, রাস্তায় লড়তে হবে, আইনি পথে লড়তে হবে।